আমাদের প্রধানমন্ত্রী ভারত সফর করছেন না, আপাতত এই সফর বাতিল, এটা নিশ্চিত। এবং এটা নিশ্চিত হয়েছে আরও আগে। বলা যায় যে গত শুক্রবারে যখন ভারতের রাষ্ট্রপতি ভবনের প্রজ্ঞাপন উইথড্র করা হয় যে শনিবারে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়ার রিহার্সেল করবে, তখনই আমরা নিশ্চিত হয়ে যাই যে এই ব্যাপারটা বাতিল হয়ে গেছে। এবং আমরা সেটাই জানি, যেহেতু এই 24 তারিখ 25 তারিখের মাঝ সময়ে আমরা কথা বলছি, সুতরাং 23, 24, 25 এই 3 দিন এই সফরটা হওয়ার কথা ছিল, সেই সফর হলো না। যখন হলো না তখন আমরা প্রথমবারের মতো একদিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কড়া বার্তা শুনেছিলাম। এবার আমরা দেখছি ভারতীয় গণমাধ্যমগুলো রীতিমতো যুদ্ধ ঘোষণা করে ফেলেছে বাংলাদেশের সঙ্গে। এটা ঠেকানোর জন্য এবার বাংলাদেশের গণমাধ্যমগুলোকে যুদ্ধ ঘোষণা করতে হবে। আমার মনে হয় যে সরকার টু সরকার এখনো কুল থাকলেও গণমাধ্যম ক্ষেপে উঠেছে ভারতের। এটাকে আমরা কিভাবে ট্যাকেল দিব, আমরা কিভাবে মোকাবেলা করব, সেটা আমাদের কৌশলী ব্যাপার। তাদের গরম হওয়ার পাল্টা অবস্থানে আমরা আরও বেশি গরম হব, নাকি কুল হেডেড মাইন্ডে আমরা সেগুলো মোকাবেলা করব, সেটা হয়তো সময়ই বলে দেবে। হিন্দুস্তান টাইমস আজকে যে ভয়ঙ্কর রিপোর্ট করেছে তাতে এক ধরনের যুদ্ধের আবহকে উস্কানি দেওয়া হচ্ছে এবং সেই জন্য তারা দায়ী করছে বাংলাদেশকে। চলুন একটু হিন্দুস্তান টাইমসের এই নিউজটা জেনে দেখি এবং কেন তারা ভারত বাংলাদেশের যুদ্ধ লাগানোর চেষ্টা এবং সেই চেষ্টার দায় বাংলাদেশের উপরে দিতে চাইছে, একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম ভারতীয় গণমাধ্যম বোধহয় এবার যুদ্ধ ঘোষণা করে ফেললো। হিন্দুস্তান টাইমস যে রিপোর্ট প্রকাশ করেছে, এই ধরনের আগ্রাসী কথাবার্তা এর আগে আমরা প্রফেসর ইউনূস প্রথম যখন দায়িত্ব নিল তখন রিপাবলিক বাংলা, ভারতের যে বাংলা চ্যানেল, তাদের প্রেজেন্টেশনে এরকম আগ্রাসী মনোভাব আমরা দেখেছি প্রতিনিয়ত। ইউনূস এই করলো, আপনাদেরকে জানাচ্ছে এখনই গরম খবর, শেখ হাসিনা এই হলো, শেখ হাসিনার ওই হলো, ডক্টর ইউনূস এখন এটা করতে বাধ্য হবেন, এরকম কথাবার্তা। যদিও সেগুলো ম্যাক্সিমামই হাস্যকর ব্যাপারে পরিণত হয়েছিল এবং সেগুলো নিয়ে অনেক ট্রলও হয়েছে গণমাধ্যমে। কিন্তু হিন্দুস্তান টাইমস নিশ্চয়ই রিপাবলিক বাংলার মতো অত মানে চাইল্ডিশ প্যাটার্নে কাজ করবে না। তারা যে প্যাটার্নে কাজ করবে সেই প্যাটার্নটা অনেক বেশি মজবুত প্যাটার্ন। কিন্তু সেই মজবুত প্যাটার্নের খবর যখন আমরা পাচ্ছি তখন আমরা আমাদের গণমাধ্যমে কেমন করব সেটাও একটা বড় ব্যাপার। কি বলছে তাদের শিরোনামে একটু দেখে নিই। তাদের শিরোনাম তারেক রহমান ক্যান্সেল দিল্লি ভিজিট। এই ইংরেজি শিরোনামে যদি আমরা একটু বাংলাতে যাই তাহলে আমরা দেখতে পাবো তারেক রহমানের বাতিল হওয়া দিল্লি সফরটি বাংলাদেশ এবং এর মর্মান্তিক দূরদৃষ্টিহীনতা সম্পর্কে অনেক কিছুই বলে দেয়। অর্থাৎ বাংলাদেশ দূরদৃষ্টিহীন একটা সিদ্ধান্ত নিয়েছে এমনটা তারা বলছে। এবং তারা মানে মূল যে ব্যাপারটা বলছে সেটা হচ্ছে যে বাংলাদেশের নিজস্ব যুদ্ধ মহড়ায় ভারতকে প্রতিপক্ষ হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ বাংলাদেশ যুদ্ধ মহড়ায় ভারতকে প্রতিপক্ষ হিসেবে গণ্য করে, কিন্তু ভারতের যুদ্ধ মহড়ায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয় না, কেবল চীন এবং পাকিস্তানকেই করা হয়। এই অসামঞ্জস্যই অনেক কিছু বলে দেয়। অর্থাৎ হিন্দুস্তান টাইমস দাবি করছে যে বাংলাদেশের যুদ্ধ মহড়ায় ভারতকে শত্রু হিসেবে গণ্য করা হয়, কিন্তু ভারত তো বাংলাদেশকে শত্রু হিসেবে গণ্য করে না। ভারত তো চীন এবং পাকিস্তানকে শত্রু হিসেবে গণ্য করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 23 আগস্ট থেকে 3 দিনের জন্য দিল্লি আসার কথা ছিল, সেই সফর স্থগিত করা হয়েছে। এর পেছনের কারণগুলো এবং এর পর থেকে সেই শূন্যস্থানে যা ঘটছে তা থেকে ভারত বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবস্থান সম্পর্কে অনেক কিছুই বোঝা যায়। যেখানে ভূতের কোনো অস্তিত্ব নেই সেই প্রসঙ্গে বলছে যে এর মূলে রয়েছে আত্মবিশ্বাসহীন ঢাকা প্রশাসনের মর্মান্তিক দূরদৃষ্টির অভাব। অর্থাৎ আমাদের দূরদৃষ্টি নেই, এটা তারা বলছে যারা অস্তিত্বহীন হুমকি কল্পনা করতে অভ্যস্ত। এটি একটি টেকসই ও পারস্পরিক লাভজনক ভিত্তির উপরে সম্পর্ক পুনর্গঠনের সৎ ও বাস্তবসম্মত প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে। বাতিল হওয়া সফরের আগে রহমানের একজন শীর্ষ সহযোগী তথাকথিত ইসলামিক
ইসলামিক ন্যাটোর প্রতি উন্মুক্ত মনোভাবের ইঙ্গিত দিয়েছিলেন। একই সময়ে ঢাকা আলাদাভাবে বিচারের জন্য শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানায়। অর্থাৎ এই যে আরব জোট কিংবা এই জাতীয় ব্যাপারগুলোতে যে বাংলাদেশের আগ্রহ, সেই আগ্রহের কথা বলছে। এবং সম্প্রতি আমাদের নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এরকম একটা আগ্রহের কথা বলেছেন। সেই প্রসঙ্গ তারা বলছে 1971 সালে বাংলাদেশের জন্মের পর থেকে ডিজেল ও পেঁয়াজ থেকে শুরু করে মহামারীর সময় টিকা পর্যন্ত যে সম্পর্কে ভারত বিনিয়োগ করেছে, সেই সম্পর্ককে নতুন করে শুরু করতে এর কোনোটিই সহায়ক নয়। অর্থাৎ তারা বলছে যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক বহুদিনের, 71 থেকে 55 বছরের সম্পর্ক, সেই সম্পর্ক নতুন করে যেটা ভেঙে গিয়েছিল সেটা নতুন করে গড়ার ক্ষেত্রে বর্তমান সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো কোনোভাবেই সহায়ক হবে না। চীনের পথ পরিবর্তন হয়েছে এমনটা তারা বলছে। জানা গেছে তারেক রহমান দিল্লির আগে বেইজিং সফর করেন এবং সেখানে তিনি চীনকে তিস্তা পানি বন্টন প্রকল্পের ব্যবস্থাপনার দায়িত্ব নিতে এবং মিয়ানমারের মধ্য দিয়ে ইউনান থেকে বাংলাদেশ পর্যন্ত একটি মহাসড়ক নির্মাণের প্রস্তাব দেন। এবং হিন্দুস্তান টাইমস দাবি করছে যে এই যে করিডোরের পরিকল্পনা করা হচ্ছে, এটা আজগবি, অবাস্তব, এটা কোনোভাবেই বাস্তবায়ন সম্ভব নয়। কারণ যে অঞ্চল দিয়ে করিডোর স্থাপিত হবে সেই অঞ্চলের আধিপত্য নিয়েই সমস্যা রয়েছে। ইসলামিক ন্যাটোর ধাপ্পাবাজি, এই শিরোনামে তারা বলছে ঢাকার জুনিয়র মন্ত্রীরা 7 আগস্ট স্বাক্ষরিত সৌদি, পাকিস্তান, তুরস্ক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন, কিন্তু যাচাই বাছাই করলে এটি টেকে না। বাংলাদেশ 3 দিক থেকে ভারত এবং চতুর্থ দিকে বঙ্গোপসাগর দ্বারা পরিবেষ্টিত। এর ডিজেল ও পেঁয়াজের বেশিরভাগই আসে ভারত থেকে। পাকিস্তানের অপারেশন সিঁদুরের কথা মনে রাখা উচিত। আর তুরস্ক নিজস্ব মাথা ব্যথার দানা বেঁধেছে তাদের। আর্মেনিয়া, যা তার সীমান্ত থেকে মাত্র 600 কিলোমিটার দূরে, আঙ্কারার সাথে শতবর্ষ প্রাচীন শত্রুতায় লিপ্ত। এখন ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনার জন্য আলোচনা করছে। গ্রিস ও সাইপ্রাসও তাই করছে। যখন লোহিত সাগরে হুতি হামলায় সৌদি ও ইরানি ট্যাঙ্কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, তখন এই জোট কোনো সাহায্য করেনি। বরাবরের মতো আসল পরীক্ষা তো ফল ভোগের মাধ্যমেই হয়। অর্থাৎ এই যে জোটে যাওয়ার প্ল্যান করছে বাংলাদেশ, সেই জোট আসলে কোনো কার্যকর জোটই না, অকার্যকর জোট, এটা হিন্দুস্তান টাইমস দাবি করছে। এবং তারা বলছে একটি উগ্রপন্থী এলাকা হিসেবে তৈরি হয়েছে আমাদের বাংলাদেশ, তেমনটা দাবি করছে। বাংলাদেশের সমস্যা কূটনীতির চেয়েও গভীর। জামাত ইসলামী ক্ষমতার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। কক্সবাজার ও চট্টগ্রাম থেকে পরিচালিত জয়েশ ও লস্কর ই তৈবার মতো পাকিস্তান সমর্থিত সংগঠনগুলোর পাশাপাশি হরকাতুল জিহাদ, আল ইসলামী, জেএমবি, ইসলামী ছাত্র শিবিরও সক্রিয় রয়েছে এবং এর সাথে বাড়তি চাপ হিসেবে আরাকান আর্মির কাছ থেকে চাপ আসছে। দেশের অভ্যন্তরীণ সমস্যার জন্য ভারতকে দোষারোপ করা কোনো কৌশল নয়, এটি দায় এড়ানোর একটা উপায়, এটা হিন্দুস্তান টাইমস বলছে। একটি হাতছাড়া সুযোগ বিষয়ে তারা বলছে, জানা গেছে ভারতের আমন্ত্রণ এবং চীন ও রাশিয়ার নেতাদের অংশগ্রহণ নিশ্চিত হওয়া সত্ত্বেও তারেক রহমান আসন্ন ব্রিক্স সম্মেলনে যোগ দিতেও অনিচ্ছুক। এর ফলে সন্ত্রাসবাদ দমন, বাণিজ্য, বিদ্যুৎ ও পরিবহন নিয়ে আলোচনার একটি সুযোগ হাতছাড়া হলো। যে দর কষাকষির ক্ষমতা ঢাকার হাতে ছিল, কিন্তু তারা তা ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ ব্রিক্সের সম্মেলনে, যেখানে চীন, রাশিয়া সহ অনেকেই আছেন, তাদেরকে একসাথে পাওয়ার এই অপশনটা হেলাই হারিয়েছে বাংলাদেশ সরকার, এই কথাও হিন্দুস্তান টাইমস দাবি করছে। তারা বলছে যে হাসিনার প্রস্থানের পর থেকে ওয়াশিংটন এবং বেইজিং উভয়ই ঢাকায় ভূমিকা পালন করছে। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পশ্চিমা ঘেঁষা ছিল এবং তারপর থেকে চীনের প্রভাব বেড়েছে। ভারত, নেপাল, শ্রীলঙ্কার হাম্বানটোটা এবং মালদ্বীপের উদাহরণ তুলে ধরে উভয় শক্তিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এ ধরনের হস্তক্ষেপ হিতে বিপরীত হয়। এর বিপরীতে ভারত শ্রীলঙ্কার অর্থনীতিকে উদ্ধার করেছে, মালদ্বীপে পানীয় জল সরবরাহ করেছে, বাংলাদেশে টিকা পাঠিয়েছে এবং নেপালকে সাহায্য করেছে, যা অন্যান্য শক্তির লেনদেনমূলক কর্মকাণ্ডের মতো শর্তহীন নয়।
এখানে তারা বলছে যে মুরগির ঘাড় সুরক্ষিত করার কথা বলছে। তারা বলছে ভারতের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা থেকে বিচ্ছিন্নভাবে এসবের কিছুই ঘটছে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়ি করিডোরের জন্য একটি ত্রিকোণাকার নিরাপত্তা বলয় ঘোষণা করেছেন এবং তিনি বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক সময়ে যে নিরাপত্তা ব্যাপার, বর্ডারগুলোতে যে নিরাপত্তার ব্যাপার বলছেন, অর্থাৎ ভারতও নানা ধরনের কৌশল করছে, কিন্তু ভারতের কোনো কৌশলেই বাংলাদেশকে শত্রু দেশ হিসেবে ভাবা হচ্ছে না, কিন্তু বাংলাদেশ তাদের মহড়াতে ভারতকে শত্রু দেশ হিসেবে ভাবতে শুরু করেছে। তারা বলছে যে ইতিমধ্যেই টানেল ভিত্তিক গোলাবারুদের ডিপো তৈরি হচ্ছে। এই বলয়কে আরও শক্তিশালী করবে ভারত। তথাকথিত মুরগির গলার মতো এই বলয়কে প্রয়োজনে হাতির গলার মতো চওড়া করা যেতে পারে, যার জন্য কামান, বিমান শক্তি এবং ক্ষেপণাস্ত্রের সুরক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই প্রস্তুত করেছে এবং সবগুলোই পাকিস্তান এবং চীন কেন্দ্রিক। বাংলাদেশ কেন্দ্রিক কোনো প্রস্তুতি ভারতের নেই, এমনটা দাবি করছে। বাংলাদেশের নিজস্ব যুদ্ধ মহড়ায় ভারতকে প্রতিপক্ষ হিসেবে দেখানো হয়। ভারতের যুদ্ধ মহড়ায় বাংলাদেশকে একবারের জন্য তা অন্তর্ভুক্ত করা হয় না, কেবল চীন এবং পাকিস্তানকেই শত্রু ভাবা হয়। এই অসামঞ্জস্যই অনেক কিছু বলে দেয়। ঢাকার উচিত শান্ত হওয়া, উগ্রবাদ সমস্যার সমাধান করা এবং ৭১ সাল থেকে ভারতের দেওয়া প্রস্তাবটি গ্রহণ করা আধিপত্য নয়, বরং অংশীদারিত্ব। আমার মনে হয়েছে গত ২ বছরে ভারতীয় গণমাধ্যম, মানে ভারতের কি বলবো, প্রতিষ্ঠিত গণমাধ্যমে যত নিউজ প্রকাশিত হয়েছে, ডক্টর ইউনূসের আমলেও এরকম থ্রেট দেওয়া নিউজ ভারতের গণমাধ্যমে খুব একটা আমরা দেখিনি। ভারত সরকার যখন এখনো খুবই কুল হেডে ব্যাপারগুলোকে তারা পর্যবেক্ষণ করছে, হ্যান্ডেল করছে, তখন ভারতীয় গণমাধ্যম ক্ষেপে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যম খেপে গেলে আমাদের কিছুই যায় আসে না, এটা আমরা বলতেই পারি, কিন্তু একটি দেশের গণমাধ্যম তার সরকারকে কিন্তু নানাভাবে ন্যারেটিভ তৈরি করে প্রভাবিত করতে পারে। এই ব্যাপারটা ভুলে গেলে চলবে না। এখন যদি বাংলাদেশের সমস্ত গণমাধ্যমে এক হাওয়ার সংবাদ পরিবেশন হতে থাকে, তাহলে সেই পরিবেশনাগুলো সরকারকে কোনো না কোনোভাবে প্রভাবিত করবেই, সেটা ১ টাকার প্রভাব হোক আর ১০ টাকার প্রভাব হোক। সুতরাং গণমাধ্যম একটা বড় ব্যাপার। গণমাধ্যম সরকারকে নানা দিকে প্রভাবিত করতেই পারে। এই ব্যাপারে আমরা কতটা সচেতন রয়েছি? ভারতের গণমাধ্যম এগ্রেসিভ হয়ে যাচ্ছে, এবার কি বাংলাদেশের গণমাধ্যমকেও আমরা বলবো কিনা তোমরাও এগ্রেসিভ হও? এই দুই গণমাধ্যম এগ্রেসিভ হলে আমাদের কোনো লাভ হবে কিনা, ভারতের কোনো লাভ হবে কিনা? ভারতের সঙ্গে বর্তমান সম্পর্ক যে জটিলতার পর্যায়ে চলে গেছে, সেই জটিলতার পর্যায়ে নিয়ে গিয়ে আমরা লাভবান যদি হই তাহলে সব ঠিক আছে, আর যদি লাভবান না হই তাহলে ভাবনার আরও অবকাশ রয়েছে। দর্শক, আপনার কি মনে হয় সবকিছু মিলিয়ে কোন দিকে যাচ্ছে? তারা দোষ দিচ্ছে যে আমরা তাদেরকে শত্রু দেশ হিসেবে ভাবা শুরু করেছি, কিন্তু তারা শত্রু দেশ এখনো ভাবছে না। এটা কি সত্য? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের প্রধানমন্ত্রী যে ভারত সফরে গেলেন না, তার প্রতিক্রিয়া ভারতের বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে যে কূটনীতিবিদরা রয়েছেন তাদের বিভিন্ন বক্তব্যে এবং লেখালেখিতে মোটামুটি স্পষ্ট হয়ে উঠছে। বিনা সিকরি বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার, আপনারা অনেকেই তাকে চিনেন, এবং ভারতের মোদী সরকারের উপরে এই মুহূর্তে যে কজন সাবেক এবং বর্তমান ডিপ্লোম্যাটের মোটামুটি একটা প্রভাব রয়েছে, তার মধ্যে আমি যতদূর জানি বিনা সিকরি একজন। তিনি ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভির অনলাইন পোর্টালে একটি মন্তব্য প্রতিবেদন দিয়েছেন এবং তার এই মন্তব্যের মধ্য দিয়ে সেখানে তিনি যেসব মন্তব্য করেছেন তাতে ভারতের মধ্যে যে ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া চলছে এবং সামনের দিকে তারা কি করতে পারে তার মোটামুটি একটি ধারণা তিনি দিয়েছেন। তার লেখাটির শিরোনাম হচ্ছে, বাংলায় করলে যেটা দাঁড়ায়, মাত্রা অতিরিক্ত অবজ্ঞা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর স্থগিত হওয়ার ঘটনা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। আপনারা জানেন যে গত শুক্রবার ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে একটি নোটিশ জারি করা হলো যে তাদের প্রতি শনিবারের যেই নিয়মিত প্রহরীর সদস্যদের রদবদলের যেই প্রক্রিয়া সেটি স্থগিত থাকবে। তার কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে গেলে ভারতের রাষ্ট্রপতির পক্ষ থেকে যে সংবর্ধনা দেওয়া হবে তার
চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হবে ওই শনিবার। পরবর্তীতে সেটি তুলে নেওয়া হয়। সে প্রসঙ্গে বিনা সিকরি বলছেন যে কোন সফররত সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠান মহড়ার পর্যায়েই বাতিল হয়ে যাওয়াটা অত্যন্ত নজিরবিহীন একটি ঘটনা। এবং কেন এটি হলো, রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে এই ধরনের একটি নোটিশ দিয়ে পরবর্তীতে তা আবার প্রত্যাহার করে নেওয়া হলো, যা আশঙ্কা করছিলাম এর আগে আমি যা বলেছি মোটামুটি তিনি সেই ক্লিয়ার মেসেজটি দিয়েছেন। তিনি বলছেন যে সম্ভবত এর কারণ হলো যে বিশিষ্ট ব্যক্তি, মানে আমাদের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলা হচ্ছে, যে বিশিষ্ট ব্যক্তির সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তিনি নির্ধারিত যোগাযোগ মাধ্যমগুলোর কোনোটির মাধ্যমেই এটি জানানোর প্রয়োজন বোধ মনে করেননি যে আলোচনার টেবিলে থাকা তারিখগুলো বা শিডিউল অনুযায়ী তার ভারত সফরের কোনো ইচ্ছে নেই। যদি এটি সত্যি সত্যি হয়ে থাকে, বাংলাদেশের পক্ষ থেকে মানে আমাদেরকে বলতে বাধ্য হতে হচ্ছে যে কতটা অকূটনৈতিক সুলভ আচরণ করা হয়েছে, এটি তার প্রমাণ। তিনি বলছেন যে এখানে যে শুধুমাত্র কূটনৈতিক অনভিজ্ঞতার পরিচয় পাওয়া গেছে তা নয়। কয়েকটা উদাহরণ তিনি টেনে ধরেছেন। আমি শুধু তার যে বক্তব্যগুলো সেগুলোই খানিকটা আপনাদের সামনে তুলে ধরছি, দীর্ঘ লেখা। মোটামুটি এর মধ্য দিয়ে ভারতের প্রতিক্রিয়াটা স্পষ্ট হয়ে ওঠে। তিনি বলছেন যে বিষয়টিকে কেবল নবনির্বাচিত সরকারের কূটনৈতিক অনভিজ্ঞতা হিসাবে অভিহিত করা কঠিন। ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা তিনি তারেক রহমান সরকারের শপথ অনুষ্ঠানে এসে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র হস্তান্তর করলেন এবং যেটি আমাদেরকে বিনা সিকরি জানাচ্ছেন যে তখন মোটামুটি বাংলাদেশের পক্ষ থেকে এরকম একটি নিশ্চয়তা দেওয়া হয়েছিল যে আমাদের প্রধানমন্ত্রী ভারত মানে তারেক রহমানের প্রথম সফর হবে ভারত। অথচ সেই আমন্ত্রণ পত্রের কোনো আনুষ্ঠানিক সাড়া নাকি পরবর্তীতে আর দেওয়া হয়নি, যদি বিনা সিকরির কথা সঠিক হয়ে থাকে, সত্য হয়ে থাকে। তো এরপরে আবার আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলো বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে ব্রিক্সের সম্মেলনে আউটরিচ সেশনে যোগদানের জন্য। তো বিনা সিকরি বলছেন যে এই যে আমন্ত্রণপত্র গুলো গ্রহণ বা প্রত্যাখ্যানের বিষয়ে কোনো আনুষ্ঠানিক জবাব দেওয়ার পরিবর্তে বাংলাদেশ কোন পন্থা বেছে নিল? বাংলাদেশ বেছে নিল সে দেশের গণমাধ্যমের মধ্য দিয়ে কূটনৈতিক বার্তা আদান প্রদানের। এবং এক্ষেত্রে তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ যারা রয়েছে তারা বিভিন্ন সাক্ষাৎকারে নিজেদের মতামত তুলে ধরতে থাকলেন। নিশ্চয়ই এটিও একটি অকূটনৈতিক সুলভ আমরা বলতে পারি আচরণ, কিংবা কি বলা যেতে পারে। যাই হোক, তিনি বলছেন যে এই পদ্ধতির ফলে নানান ধরনের অসঙ্গতি দেখা দিতে পারে, যা ভুল বোঝাবুঝি সৃষ্টি বা পরিস্থিতির ভুল চিত্র তুলে ধরার ঝুঁকি তৈরি করে। এবং নীতির প্রশ্নে তিনি বলছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তৎকালীন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অর্থাৎ বর্তমানে যিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, তিনি বললেন একাধিকবার বললেন যে অনুকূল পরিবেশ বা উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে আমাদের প্রধানমন্ত্রীর জন্য ভারত সফরের ক্ষেত্রে। এবং ভারতের মাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের বিষয়টিও বিভিন্নভাবে তুলে ধরা হয়। সাবেক পররাষ্ট্র উপদেষ্টা বা বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের এই বক্তব্যের সঙ্গে বিনা সিকরি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ যিনি রাষ্ট্রপতি তার একটি বক্তব্য এখানে তিনি উদ্ধৃত করেছেন। সেখানে বলা রয়েছে যে, এবং এটা আমরা জানি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছিলেন যে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করাটা বাণিজ্যিক সম্পর্ক সহ বৃহত্তর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে কোনো বাধা হবে না। ভারত বাংলাদেশের বৃহত্তর সম্পর্কে যেন কোনো একটি নির্দিষ্ট বিষয়ের কাছে বন্দী না হয়ে পড়ে।
তো বিনা সিকরি আসলে বোঝাতে চাইছেন বাংলাদেশ সরকারের মধ্যে আসলে এই যে সিদ্ধান্তহীনতা, সেটি কেন হচ্ছে, অথবা সিদ্ধান্তগুলো, গুরুতর সিদ্ধান্তগুলো আসলে কারা নিয়ে থাকে, কারা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের উপরে প্রভাব বিস্তার করেন, একেবারে অস্পষ্ট অনেকের কাছে। বিনা সিকরি বলছেন যে প্রত্যর্পণ একটি আইনি প্রক্রিয়া যা সম্পন্ন হতে বছরের পর বছর সময় লাগতে পারে। শেখ হাসিনার ক্ষেত্রে বলা হচ্ছে, এবং যেখানে শেখ হাসিনা নিজে ঘোষণা দিয়েছেন যে ডিসেম্বরে ফিরবেন, সেখানে কেন এমন একটি পথ বাংলাদেশ সরকার বেছে নিতে চাইছে যে প্রত্যর্প চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, সেখানে বছর পর বছর সময় লাগবে, অথচ 4 থেকে 5 মাস সময় বাংলাদেশ সরকার অপেক্ষা করতে পারছে না। সবশেষ এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তিনি তুলে ধরেছেন আলাদা একটি বুলেট পয়েন্ট করে, যেটি ভারতের প্রতিক্রিয়া, এই প্যারাতে উল্লেখ করা হচ্ছে যে বিএনপি সরকারের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারত অত্যন্ত সংযম এবং কৌশলগত ধৈর্যের পরিচয় দিয়েছে। এরপরেই মূলত সিগনিফিকেন্ট যে বিষয় এখানে বলা হচ্ছে যে এমনকি সারা দেশে ইসলামী চরমপন্থী গোষ্ঠীগুলোর উপস্থিতি ও কার্যকলাপের উদ্বেগজনক বৃদ্ধি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অব্যাহত ও প্রায় অবাধ হামলার ঘটনাগুলো ভারত গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তারপরও বাংলাদেশের জনগণের চাহিদা মেটাতে ভারত সর্বদা সব ধরনের পণ্য সরবরাহ ব্যবস্থা সচল রেখেছে, পর্যটক ভিসা সংক্রান্ত আগের বিধিনিষেধগুলো তুলে নিয়েছে, এমনকি পানি সম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা সহ অন্যান্য বিষয়ে ভারত আলোচনায় আগ্রহী। এরপর যে ইঙ্গিত তিনি দিচ্ছেন, বাংলাদেশে ক্রমবর্ধমান জনরোষের মুখে বিদ্যুৎ সংকট একটি উত্তপ্ত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি এবং অভ্যন্তরীণ ও বিদেশি উৎস থেকে জ্বালানির সরবরাহের যে অপ্রতুলতা, সব মিলিয়ে এই বিপর্যয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং যে জিনিসটা বাংলাদেশের গণমাধ্যমেও আসেনি, বাংলাদেশের গণমাধ্যমে প্রচার হয়নি, সেটি হচ্ছে চলতি আগস্টের শুরুতেই নাকি আমাদের বিদ্যুৎ বিভাগের সচিব নয়াদিল্লি সফর করেছেন, এবং এখানে উল্লেখ করা হচ্ছে যে 2024-এ ডক্টর ইউনূস সরকার আসার পরে এটি এ ধরনের প্রথম কোনো দ্বিপাক্ষিক সফর বা যোগাযোগ। এবং যেহেতু ভারত বর্তমানে 4টি ভিন্ন উৎসের মাধ্যমে বাংলাদেশে 2500 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে, তার মধ্যে একটি আমাদের রামপাল বিদ্যুৎ কেন্দ্র, আরেকটি রয়েছে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে, যেটি ঝাড়খণ্ড থেকে আসে, তার মাধ্যমে সহ আরো বিভিন্ন উপায়ে 2500 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে ভারত রপ্তানি করছে। এবং বিদ্যুৎ বাণিজ্য বাড়াতে এবং দেশের অভ্যন্তরে আরো বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ভারতের বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে বাংলাদেশ। এই যে বিদ্যুতের বিষয়টি খুব বেশি গুরুত্ব দিয়ে বিনা সিকরি উল্লেখ করলেন। আমরা জানি না যে এর মধ্য দিয়ে কি ধরনের কথা তিনি বলতে চেয়েছেন, তবে বিশেষ কোনো ইঙ্গিত রয়েছে এটুকু আমরা বুঝতে পারছি। আরো অন্যান্য বিষয় তো উল্লেখ করা হয়েছেই। এদিকে আমরা দেখলাম যে আমাদের নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিস্টার হুমায়ুন কবির তিনি আবার বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরের বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী যাবেন এটি আগেও বলেছি, আমার ধারণা তিনি যাবেন দুদিন আগে আর পরে, কিন্তু এত পানি ঘোলা করার কি আছে আমরা বুঝি না। বিনা সিকরি পরে তার লেখার একেবারে শেষ পর্যায়ে এসে আরো গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন। হয়তো আমাদের দিক থেকে কেউ এগুলো হেসে উড়িয়ে দিতে পারেন, কিন্তু ভারত যেটি বলার চেষ্টা করছে বা বিনা সিকরিরা যেটা বলছেন তা হচ্ছে বাংলাদেশের স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যে ইচ্ছাকৃতভাবে ভারত বিদ্বেষী মনোভাব উস্কে দেওয়া হচ্ছে। কিন্তু
এই খেলা বেশি দিন চললে তা ঝুঁকি তৈরি করতে পারে।